আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিও প্রেজেন্টেশনের প্রথমেই আমি জানাতে চাই যে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট হলো ওয়াল্ট হুইটম্যানের লেখা একটি কবিতা যার নাম হলো দ্য ভয়েস অব দ্য রেন এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। এবার আমরা চলে যাব কবিতাটির টেক্সট অংশে। কবিতাটির টেক্সট অংশটিকে আলোচনার সুবিধার্থে আমি দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশের হেডিং দিয়েছি সেকশন 1, দ্বিতীয় অংশের হেডিং দিয়েছি সেকশন 2। সেকশন 1 এর আলোচনা যাওয়ার আগে আমরা কবিতাটির টাইটেল বা শিরোনামটির সম্বন্ধে কিছু কথা জেনে রাখব। কবিতাটির শিরোনাম 5টি শব্দ নিয়ে গঠিত। কবিতাটির শিরোনামটি প্রথমে আমি তোমাদেরকে বলছি। কবিতাটির শিরোনাম হলো দ্য ভয়েস অব দ্য রেন। এটার বাংলা করলে দাঁড়ায় বৃষ্টির কণ্ঠস্বর। এবার আমাদের মনে প্রশ্ন জাগছে, বৃষ্টি মানে হচ্ছে আকাশ থেকে, রাদার মেঘ থেকে জলকণাগুলো নিচে পৃথিবীর বুকে নেমে আসা। সেই জলকণাগুলো তো আসলে ইনঅ্যানিমেট বা জড় পদার্থ। জড় পদার্থের কিন্তু কোনো ভয়েস বা কণ্ঠস্বর থাকতে পারে না। তাহলে এখানে কবি তার কল্পনা শক্তি প্রয়োগ করেছেন এবং এই কল্পনা শক্তির মধ্যে দিয়ে তিনি বৃষ্টিকে মানুষ রূপে ভেবেছেন এবং সেই বৃষ্টি কি কথা বলতো সেটাই কবি অনুমান করে এই কবিতায় উপস্থাপিত করেছেন। এবার আমরা চলে যাচ্ছি কবিতাটির ফার্স্ট সেকশনে। কবিতাটি শুরু হচ্ছে একটি প্রশ্নের মাধ্যমে। অ্যান্ড হু আর্ট দাও সেড আই টু দ্য সফট ফলিং শাওয়ার। এখানে আই বলতে কবি নিজেকে বুঝিয়েছেন। তাহলে কবি বলেছিলেন, কাকে বলেছিলেন? টু দ্য সফট ফলিং শাওয়ার, ধীরে ধীরে উপর থেকে নেমে আসা ঝিরঝিরে বৃষ্টিকে কবি কি বলেছিলেন? অ্যান্ড হু আর্ট দাও, এটার বাংলা করলে দাঁড়ায় এই তুমি কে। কবি ঝিরঝিরে বৃষ্টিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? হু আর্ট দাও, এই কথাটির মধ্যে আমরা দুটি শব্দ পাব, যে শব্দগুলির সঙ্গে আমরা ততখানি পরিচিত নই, যেরকম ভাবে এই কবিতাটিতে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে আমরা পরিচিত। এবং এই শব্দগুলি হলো আর্ট এবং দাও। আর্ট শব্দের সিনোনিম হলো ARE। দাও শব্দের সিনোনিম হলো ইউ। আমি কিন্তু তোমাদেরকে সিনোনিম বললাম, কিন্তু আসলে আর্ট শব্দটি আগেকার ইংরেজিতে ইউজ করা হতো, এটা এখন আর ইউজ করা হয় না। এর মডার্ন ইংলিশের রূপ হচ্ছে RARE। একইভাবে দাও শব্দটিকে আগে ব্যবহার করা হতো ইংরেজি ভাষায়, এখন ব্যবহার করা হয় না। এর বর্তমান রূপ হচ্ছে ইউ। তাহলে কবি ঝিরঝির করে পড়া বৃষ্টিকে জিজ্ঞাসা করছেন, তুমি কে? Which, strange to tell, gave me an answer as here translated. কবি বলছেন ঝিরঝিরে বৃষ্টিটা gave me an answer, তাকে একটা উত্তর দিয়েছিল। আর কি বলছেন? strange to tell, কবি বলছেন আমি তোমাদেরকে বলছি এই বৃষ্টির উত্তর দেওয়াটাই কিন্তু স্ট্রেঞ্জ। কেন? বৃষ্টি একটু আগে আমি বললাম জড় বস্তু, ইনঅ্যানিমেট, তার মধ্যে প্রাণ নেই, সে কথা বলবে কি করে? তাহলে বৃষ্টিতে যে কথা বলছে
এটাই কিন্তু স্ট্রেঞ্জ। একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কবি এখানে অ্যাড করেছেন, অ্যাজ হিয়ার ট্রান্সলেটেড। মানুষের ভাব প্রকাশের একটা ভাষা আছে, জীবজন্তুর ভাব প্রকাশের একটা ভাষা আছে, কীটপতঙ্গের ভাব প্রকাশের একটা ভাষা আছে। একইভাবে যদি ভাব প্রকাশের ভাষা জড়বস্তুর থেকে থাকে, তাহলে এই বৃষ্টির ভাব প্রকাশের ভাষা আলাদা হবে। তাহলে সেই ভাষাটিকে মনুষ্য ভাষায় কবি কনভার্ট করেছেন, ট্রান্সফর্ম করেছেন, পরিবর্তন করেছেন। কবি কি বলছেন এখানে? ঝিরঝিরে বৃষ্টি তাকে কি উত্তর দিচ্ছে নিজের পরিচয় সম্বন্ধে? I am the poem of earth, said the voice of the rain. বৃষ্টির কণ্ঠস্বর বা বৃষ্টি বলছে, কি বলছে? I am the poem of earth, আমি হলাম পৃথিবীর কবিতা। এবার আমাদেরকে জানতে হবে, রাদার আমাদেরকে ভাবতে হবে, একটা কবিতার কি ফাংশন? একটা কবিতা পড়লাম, পড়ে আমি কি পেতে পারি? আমি আনন্দ পেতে পারি, এবং কি আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। তাহলে একটা ফ্রেশনিং সেন্সেশন কবিতা পড়া আমাদেরকে দেয়, একই সঙ্গে আনন্দও দেয়। একইভাবে ঝিরঝিরে বৃষ্টি নিজেকে বলছে সে নাকি পৃথিবীর কবিতা। অর্থাৎ যখন ঝিরঝিরে বৃষ্টি পৃথিবীর উপর নেমে আসে, প্রকৃতির গাছপালা, জীবজন্তু, মানুষ সকলেই আনন্দ পায়, যেভাবে মানুষ কবিতা পড়ে আনন্দ পায়। আর বললাম, কবিতা পড়ার ফলে কি হয়? মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। একইভাবে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পর প্রকৃতিতে থাকা সবকিছু একটা ফ্রেশনিং সেন্সেশন পায়, সবকিছু যেন একটা তাজা হয়ে ওঠে। আর কি বলছে ভয়েস অফ দ্য রেন? বৃষ্টি আর কি বলছে? ইটারনাল আই রাইজ, বৃষ্টির জলটা রাইজ উপর দিকে উঠছে। আমাদেরকে এবার ভূগোলের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। বৃষ্টির জলটা কোথায় এসে জমা হচ্ছে? স্বাভাবিকভাবে কোনো জলাশয়ে জমা হচ্ছে, যেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, খাল বিল ডোবা হতে পারে। সেই জলটা কি হচ্ছে? ইটারনালি, ক্রমাগত রাইজ, উপরের দিকে উঠছে। সেই জলটা পৃথিবী থেকে উপরের দিকে উঠছে। কি আকারে উঠছে? কি হয়ে উঠছে? ভেপার, বাষ্প হয়ে উঠছে। কি করে উঠছে? সূর্যের তাপে বৃষ্টির জলে যে জলাশয়গুলো পূর্ণ হয়ে যাচ্ছে, সেই জলটাই আবার সূর্যের তাপে গরম হয়ে বাষ্প হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আর কি বলছেন? ইমপ্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড। অবশ্যই এই জলটা উঠছে বিভিন্ন রকম জলাশয় থেকে, যেগুলো পৃথিবীর উপরে অবস্থিত। অর্থাৎ সেগুলোর লোকেশন কোথায়? অন দ্য ল্যান্ড, স্থলভাগের উপরেরই। আর কি বলছে? এই যে ওয়াটার ভেপার, সেটা ইমপ্যালপেবল, অর্থাৎ ইমপ্যালপেবল অর্থাৎ হচ্ছে যেটাকে টাচ করতে পারা যায় না। ওয়াটার ভেপার সেটাও কিন্তু একটা আনসিন সাবস্ট্যান্স, সেটাকে আমরা টাচ করতে পারবো না, কারণ ওয়াটার ভেপারটা কোথায় আছে সেটা আমরা দেখতে পাবো না, তাই এটাকে আমরা টাচ করতে পারবো না, হোল্ড করতে পারবো না। আর কোথা থেকে উঠছে? বিভিন্ন রকম ওয়াটার সোর্স থেকে উঠছে, যেগুলি ছোটখাটো ওয়াটার সোর্স। অ্যান্ড দ্য বটমলেস সি, সমুদ্র থেকেও জল বাষ্পীভূত হচ্ছে। সমুদ্র বা সি এর অ্যাডজেক্টিভ কবি ইউজ করেছেন বটমলেস। অবশ্যই ম্যাথমেটিক্যাল হিসাবে বা লিটারাল বা আক্ষরিক অর্থে সমুদ্রের একটা তলদেশ আছে, কিন্তু সমুদ্রের ডেপথ এতটাই বেশি যে সাহিত্যের ভাষায় আমরা সমুদ্রকে বলি সীমাহীন, যেন তার তলদেশ দেখতে আমরা পাবো না। এরপর দেখা যাক কবি কি বলছেন। রাদার কবি তো লিখছেন, কার কথা লিখছেন?
ওই রেন এর কথাগুলোই লিখছেন। বৃষ্টি কি বলছে? আপওয়ার্ড, উপরের দিকে যাই। রাইজ, কোন দিকে উঠছে? আপওয়ার্ড। তাহলে আগের লাইনে রাইজের সঙ্গে এই লাইনের আপওয়ার্ড ওয়ার্ডটা কানেকশন আছে। কোথায় যাচ্ছে? টু হেভেন, স্বর্গে যাচ্ছে। কবিরা কিন্তু বলেন স্বর্গে গেল। বিজ্ঞানের ভাষায়, ভূগোলের ভাষায় আকাশে গেল। তাহলে এই ভেপারটা, ওয়াটার ভেপারটা কোথায় গেল? আকাশে গেল। হোয়েন্স, যেখানে। ভেগলি ফর্মড, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। এখানে কিন্তু ভেগ কথা মানে হচ্ছে নট কংক্রিট, পুরো শক্তপোক্ত কাঠামো পাচ্ছে না। কি ফর্ম তৈরি করছে? ওয়াটার ভেপারগুলো যখন আকাশে উঠছে সেখানে ধুলোবালি অন্য কণার সঙ্গে মিশে কি তৈরি করছে? ক্লাউডস, মেঘ তৈরি করছে, যেগুলো কোনো কংক্রিট শেপ নেই। অল টুগেদার চেঞ্জড, অবশ্যই যে বৃষ্টির যে জলটা বিভিন্ন রকম জলাশয়ে জমেছিল সেই জলটা বাষ্প হয়ে গেল, সেই বাষ্পটা আকাশে গিয়ে মেঘ তৈরি করে দিল। তাহলে বৃষ্টির জল এবং মেঘ দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন চেঞ্জ, আমূল পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ। তাই কবি কি বলছেন? অল টুগেদার চেঞ্জড, পুরোপুরি পাল্টে গেছে। অ্যান্ড ইয়েট দ্য সেম, তাহলে আউটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে, ইনার সাবস্ট্যান্স সেম, সেটা হচ্ছে কিন্তু ওয়াটার। জল থেকেই কিন্তু গোটাটা ফর্মড হচ্ছে। এখানে কিন্তু কবি বিজ্ঞানের বিখ্যাত থিওরি ইনডেস্ট্রাক্টিবিলিটি অফ ম্যাটার, যে পদার্থ হচ্ছে অবিনশ্বর, সেই আইডিয়াটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করেছেন। আমরা একবার সাম আপ করে নিই। প্রথম সেকশনে কবি কি বললেন? প্রথম সেকশনে কবি বললেন যে কবি একদিন বৃষ্টিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার কি পরিচয়? কবিও অবাক হয়ে যাচ্ছেন যখন বৃষ্টি তার প্রশ্নের উত্তর দিচ্ছে। অবশ্যই বৃষ্টি নিজের ভাষায় উত্তর দিচ্ছে, কবি সেই ভাষাটিকে আমাদের বোধগম্য ভাষায় ট্রান্সলেট, কনভার্ট করে দিচ্ছেন। বৃষ্টির জল কি বলছে? আমি হলাম পৃথিবীর কবিতা, অর্থাৎ কবিতা পড়ে মানুষ যেমন আনন্দ পায়, মানুষের মাইন্ডটা রিফ্রেশড হয়, একইভাবে বৃষ্টি হলে পৃথিবীতে থাকা সমস্ত জীব আনন্দ পায় এবং তাদের মধ্যে এ সেন্স অফ রিফ্রেশমেন্ট ইজ ইমপ্লিমেন্টেড, একটা তাজা ভাব তাদের মধ্যে কাজ করে। আর কি বলছে বৃষ্টির জল? বৃষ্টির জলটা স্থলভাগ এবং স্থলভাগে বিভিন্ন ছোটখাটো ওয়াটার সোর্স এবং বিরাট বড় যে ওয়াটার সোর্স যেটা হচ্ছে সমুদ্র, সেখান থেকে জলটা বাষ্প হয়ে উপর দিকে উঠছে। যখন জলটা বাষ্প হয়ে যাচ্ছে সেটাকে আমরা টাচ করতে পারছি না, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেটা তখন ইমপ্যালপেবল হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উপরের দিকে উঠছে। উপরের দিকে কোথায় উঠছে? আকাশে পৌঁছাচ্ছে, যেখানে ওই ভেপারটা তৈরি করছে। কি তৈরি করছে? ক্লাউড, মেঘ তৈরি করছে। তাহলে বৃষ্টির জল থেকে আকাশের মেঘ দুটোর মধ্যে কিন্তু একটা র্যাডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তন কাজ করছে। অ্যান্ড ইয়েট দ্য সেম, তা সত্ত্বেও ভেতরের জিনিসটা একই থাকছে। ভেতরের জিনিসটা কিন্তু সেই জলটাই কিন্তু মেন সাবস্ট্যান্স, সেটাই কিন্তু আউটার ফর্মটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। আমি একটু আগেই বললাম যে পদার্থ যে অবিনশ্বর, সেই আইডিয়াটাই কবি এখন সুন্দরভাবে ইউজ করেছেন। আমরা এবার চলে যাব কবিতাটির দ্বিতীয় সেকশনে। সেখানে দেখা যাক বৃষ্টি আরো কি বলছে। বলছে, আই ডিসেন্ড টু লেভ দ্য ড্রাউটস অ্যাটমিজ ডাস্ট লেয়ার্স। বৃষ্টি বলছে যে আমি উপর থেকে নিচের দিকে নেমে আসি, অবতরণ করি। ডিসেন্ড শব্দের বাংলা হচ্ছে অবতরণ। টু লেভ দ্য ড্রাউটস, লেভ মানে হচ্ছে ওয়াশ, ধুইয়ে দেওয়া। কি ধুইয়ে দিচ্ছে বৃষ্টির জল? দ্য ড্রাউটস, খরা। তাহলে যখন খরা হয় তখন মাটিগুলো শুকিয়ে যায়, মাটি কোনো সময় ফেটেও যায়,
সেই খরাটাকে যেন ধুইয়ে দিচ্ছে বৃষ্টির জল। আর কোনটাকে ধুয়ে দিচ্ছে? অ্যাটমিজ, ছোট ছোট বিভিন্ন কণা, সেটা পাথর হতে পারে, সেটা অন্য কিছু কণাও হতে পারে। আর কি ধুয়ে দেয়? ডাস্ট লেয়ার্স, ধুলোর যে লেয়ার, ছোট ছোট ধূলিকণা, সেগুলোকেও যেন ধুইয়ে দেয়, ভিজিয়ে দেয়। ফার্স্ট সেকশন আলোচনা করতে গিয়ে বললাম বৃষ্টির জলে একটা ফ্রেশনিং, সবকিছুকে সেন্সেশন দেয়, সবকিছু যেন তাজা করে দিচ্ছে। এগুলো কোথাকার অংশ? ড্রাউটস, অ্যাটমিজ, ডাস্ট লেয়ার্স অফ দ্য গ্লোব, পৃথিবীর। পৃথিবীর যেখানে খরা হয়েছে, ছোটখাটো যেখানে কণা পড়ে রয়েছে, ধূলিকণা পড়ে রয়েছে, সবগুলোকে বৃষ্টির জল ধুয়ে দেয়। and all that in them without me were seeds only, আরো সেগুলোকে বৃষ্টির জল ধুইয়ে দেয় যেগুলো বৃষ্টির জল ছাড়া শুধুমাত্র সিড, বীজ অবস্থায় ছিল। এখানে কিন্তু সিডটাকে ইউজ করা হয়েছে মেটাফর রূপে। সিড এখানে মানে হচ্ছে কিন্তু একটা ইম্যাচিওর স্টেট, যে জিনিসটার ফ্রুইশন বা পরিপূর্ণতা ছিল না। তাহলে সবকিছুর মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসছে, সেটা গাছের ফুল ফল হতে পারে, নেতিয়ে পড়া খাদ্যশস্যের গাছ হতে পারে, বড় গাছও হতে পারে, সেটা এমনি জীবজন্তু পশু পাখিও হতে পারে। তাহলে যেগুলো সবকিছুই যেন নেতিয়ে পড়েছিল, নিস্তেজ হয়ে পড়েছিল, মনে হচ্ছে যেন সেগুলো যেন পরিপূর্ণতা পায়নি। হঠাৎ করে কোনো কিছু যদি প্রাণ শক্তি হারিয়ে গিয়েছিল গ্রীষ্মের প্রবল দাবদাহে, সেই নেতিয়ে পড়া, ঝিমিয়ে পড়া বস্তুগুলোকে যেন নতুন করে তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটাচ্ছে বৃষ্টি। লেটেন্ট, আনবর্ন, তাহলে সেগুলোর মধ্যে যেমন সিড, বীজ থেকে যেমন গাছ হয়, সেই যে ম্যাচিওরিটি, সেই ম্যাচিওরিটিটা এগুলোর মধ্যে লেটেন্ট, অন্তর্নিহিত ছিল। আনবর্ন, সেগুলো জন্মগ্রহণ করেনি। তাহলে পৃথিবীর যেগুলোর মধ্যে ম্যাচিওরিটির অ্যাবসেন্স ছিল, সেগুলোর মধ্যে ম্যাচিওরিটি এনে দিচ্ছে বৃষ্টির জল। অ্যান্ড ফর এভার, এবং চিরকালের জন্য, দ্যাট ইজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, বাই ডে অ্যান্ড নাইট, মানে দিন রাত ধরে। দিন রাত মানে দিনেও হয় রাত্রেও হয় বৃষ্টি, সেরকম নয়। যখনই পরিস্থিতি খারাপের দিকে যায়, অর্থাৎ যখনই গ্রীষ্মের দাবদাহে সূর্যের তাপে সবকিছু শুকিয়ে যায়, তখনই বৃষ্টি হয়। আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন, বলছে আমি ফিরিয়ে দিই। কি ফিরিয়ে দেয়? প্রাণ। ওই যে বললাম ফ্রেশনিং সেন্সেশন, তাজা ভাব। কোথায় ফিরিয়ে দিচ্ছে? কাকে ফিরিয়ে দিচ্ছে? টু মাই ওন অরিজিন, আমার যেখানে সৃষ্টি আমি সেখানেই ফিরিয়ে দিই। তাহলে এখানে আমরা যদি বলি যে রেনটার অরিজিন কি, বৃষ্টির অরিজিন কি, সেটা হচ্ছে জল, ওয়াটার। সেই জলটা কোথায় ছিল? বিভিন্ন রকম ওয়াটার সোর্স থেকে ছিল। সেটা হতে পারে নদী নালা, খাল বিল, ডোবা, পুকুর, সমুদ্র, এগুলোই হচ্ছে কিন্তু তার অরিজিন। সে বৃষ্টির জলটা কিন্তু উপর থেকে সেখানে এসেই পড়ছে। যে জলটা মাটিতে পড়ছে সে কিন্তু সেই জলটা মাটি শুষে নিচ্ছে, আর নদীর নালায় যে বৃষ্টিটা জলটা পড়ছে, বা যে জল সমুদ্রে এসে পড়ছে বৃষ্টির জলটা, সেগুলো কিন্তু সেখানে রয়ে যাচ্ছে। তাহলে গোটাটা একটা কিন্তু সাইক্লিক্যাল প্রসেস। যদি আমরা ভাবি সমুদ্র থেকেই জলটা উঠছে মেনলি, তাহলে শুধু সমুদ্রকে নিয়েই ভাবি আমরা, সমুদ্র থেকে জলটা উঠছে, কি হয়ে উঠছে? বাষ্প হয়ে উঠছে। কেন উঠছে? সূর্যের তাপে যখন সমুদ্রের জলটা গরম হচ্ছে, সমুদ্রের জলের উপরিভাগ বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। উঠে কোথায় যাচ্ছে? আকাশে যাচ্ছে। আকাশে কি হচ্ছে? ধূলিকণার সঙ্গে মিশে বাষ্পটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে কি তৈরি করছে? মেঘ তৈরি করছে। যখন মেঘগুলো প্রচুর ভারী হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে যখন গরম পড়ে বা সূর্যের তাপে যখন পৃথিবীর সবকিছু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন সেই মেঘটাই বৃষ্টি রূপে পৃথিবীর উপর নেমে আসছে।
এবং সেই জলটা কোথায় এসে পড়ছে? সেই সমুদ্রে এসেই পড়ছে। তাহলে এইভাবে একটা সাইকেল বা চক্র সম্পূর্ণ হচ্ছে। তাই বৃষ্টি বলছে, আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন, যেখান থেকে আমার জন্ম, যেটা আমাকে জীবন দিয়েছিল, আমি সেখানেই জীবনটা ফিরিয়ে দিই। মানে এটা একটা রেসিপ্রোকাল প্রসেস, গিভ অ্যান্ড টেক পলিসি। অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাই ইট, এবং কি পৃথিবী থেকেই বৃষ্টির যে জলটা, সেই জলটা সূত্রপাত, এবং সেই পৃথিবীকেই পিওর এবং বিউটিফাই করছে, পবিত্র করছে, দ্যাট ইজ ফ্রেশ করছে, অ্যান্ড বিউটিফাই করছে, সুন্দর করছে। কি করে? যখন বৃষ্টির জল এসে পড়ছে, গাছে ফুল ফল ধরছে, তার ফলে কি প্রকৃতিকে দেখতে সুন্দর লাগছে, পৃথিবীকে দেখতে সুন্দর লাগছে। এখানে কিন্তু বৃষ্টি নিজের অরিজিন বলতে সমুদ্র, নদী কোনো কিছুকেই মিন করেনি, সে কিন্তু ওয়ার্ল্ড, পৃথিবীকে মিন করছে। সে পৃথিবী থেকে তার জন্ম, সে পৃথিবীকে আবার ফিরে আসছে। এইভাবে গোটা সাইকেল বা চক্রটা সম্পূর্ণ হচ্ছে, এবং বৃষ্টির জলে চাষবাস হচ্ছে ভালো, গাছে ফুল ফুটছে, ফল ধরছে, তার ফলে কি পৃথিবীকে দেখতে সুন্দর লাগছে, এবং মাটি ভিজে থাকছে, জীবজন্তুর মধ্যেও, কীটপতঙ্গদের মধ্যেও কিন্তু একটা যেন আনন্দের ভাব থাকছে, মনে হচ্ছে না সবকিছু পিওর, পবিত্র হয়ে গেল। কবিতার এই শেষ দিকে আমরা দেখছি তিনটি লাইন রয়েছে, যে তিনটি লাইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। বিভিন্ন কবিতায় আমরা এই টেকনিকটি দেখতে পাই, এটাকে বলে প্যারেনথিসিস। তাহলে এই প্যারেনথিসিস বিষয়টি কবিতার মধ্যে তখনই আসে যখন কবি এমন কিছু কথা বলতে চান যেটা কবিতার বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, এটা কবির নিজের মনের কথা। তাহলে এতক্ষণ কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু বৃষ্টির কথাগুলোকে আমাদেরকে বলছিলেন, যে বৃষ্টি তাকে কি উত্তর দিয়েছে। এই তিনটে লাইনে যে কথাগুলো পাবো, এটা কিন্তু কবির নিজের কথা, এটা বৃষ্টির কথা নয়। যাই হোক, দেখি কবি এখানে কি বলতে চাইছেন। ফর সং, কারণ গান, ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস, এই জন্ম হচ্ছে কোনো জন্মস্থান থেকে। আফটার ফুলফিলমেন্ট, সেটা কি পাচ্ছে? পরিপূর্ণতা পাচ্ছে। ওয়ান্ডারিং, ঘুরে বেড়াচ্ছে। রেক্ট অর আনরেক্ট, সেটা কেউ অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। ডিউলি উইথ লাভ রিটার্নস, সেটা কিন্তু ফিরে আসছে ভালোবাসার সঙ্গেই। এখানে কবি কিন্তু কোনো মানুষের গাওয়া গানের সঙ্গে বৃষ্টির অ্যাক্টিভিটির তুলনা করছেন। একটা গান, তার বার্থ প্লেস কোনটা? সেই মানুষটা হচ্ছে ওই গানটার বার্থ প্লেস, যে মানুষটা ওই গানটা প্রথমবারের জন্য গাইছে, যে মানুষটা ওই গানটা গায়ক বা গায়িকা, গানটা যার তৈরি, সেটাই হচ্ছে বার্থ প্লেস। সেই গানটা যিনি গাইলেন, তার গাওয়া গানটা কেউ শুনলো, কয়েকজন শুনলো, যে শুনলো সে হয়তো আনন্দ পেতে পারে, আনন্দ নাও পেতে পারে, সে হয়তো গানটা গাইলো, আবার গানটা সে নাও গাইতে পেতে পারে। কিন্তু কি হলো, গানটা গিয়ে যিনি গাইলেন তিনি কি পেলেন? ফুলফিলমেন্ট, পরিপূর্ণতা পেলেন। তিনি এটা গান গাইতে চাইছিলেন, গানের মধ্যে দিয়ে নির্দিষ্ট একটা কথা তিনি বলতে চাইছিলেন, তার সেই কথাগুলো বলা হয়ে যাচ্ছে। অর্থাৎ দ্যাট পারসন ইজ স্যাটিসফাইড, ওই ব্যক্তিটি সন্তুষ্টি পাচ্ছেন। সেই গানটি ওয়ান্ডারিং, ঘুরে বেড়াচ্ছে, এর মুখে ওর মুখে গানটি শোনা যাচ্ছে। গানটিকে কেউ রেক্ট, কেউ আনরেক্ট করছে। রেক্ট মানে হচ্ছে গানটিকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে, আনরেক্ট গানটিকে হয়তো কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, গানটিকে কেউ গুরুত্ব দিচ্ছে না, বা গানটিকে কেউ গুরুত্ব দিচ্ছে। যাই হোক না কেন, ডিউলি উইথ লাভ রিটার্নস,
সেই গানটি ফিরে আসছে গায়ক বা গায়িকার কাছে যিনি প্রথম গেয়েছেন। কি নিয়ে? উইথ লাভ, ভালোবাসা নিয়ে। তাহলে শ্রোতা সেই গানটিকে মানলো কি মানলো না, পছন্দ করলো কি করলো না, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। কোনটা ইম্পর্টেন্ট? গানটার প্রতি সেই সৃষ্টিকর্তা অর্থাৎ সেই গায়ক বা গায়িকার ভালোবাসা অটুট থাকছে। শ্রোতারা গানটিকে পছন্দ করুক বা না করুক, তার সঙ্গে এই অরিজিনাল গায়ক বা গায়িকার গানটির প্রতি দৃষ্টিভঙ্গি কোনো মতেই পরিবর্তিত হয় না। তাই এই গানের সঙ্গে যে বৃষ্টির তুলনা করলেন কবি, কি করে তুলনা করলেন? বৃষ্টি নিজের মতো কাজ করে যাচ্ছে। কি কাজ করছে? বৃষ্টি জলটা বাষ্প হয়ে উপরে যাচ্ছে, মেঘ ফর্ম হচ্ছে, সেটা আবার জল বৃষ্টি রূপে নেমে আসছে, পৃথিবীর সবকিছুকে তাজা করে দিচ্ছে, নতুন করে দিচ্ছে, সবকিছুকে সুন্দর করছে। পৃথিবীর কোনো মানুষ বৃষ্টিকে পজিটিভ বলতে পারেন, বৃষ্টিকে নেগেটিভ বলতে পারেন। কোনো মানুষ বলতে পারেন যে বৃষ্টি আসাটা তার লাইফে বা তাদের লাইফে কোনো রকম পজিটিভ ইম্প্যাক্ট ক্যারি করে না, তাতে কিন্তু কিছু এসে যায় না। বৃষ্টি ভাবছে আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে আমার যেখানে সৃষ্টি সেখানেই ফিরে আসব, এইভাবেই আমাকে যে সৃষ্টি করেছে তার প্রতি আমি একটা কৃতজ্ঞতা বোধ দেখাবো। এই যে সাইক্লিক্যাল অর্ডারে বৃষ্টি আবার জল রূপে ফিরে আসছে, এই সাইক্লিক্যাল অর্ডারে কিন্তু গানটাও সৃষ্টিকর্তার কাছে ফিরে আসছে। এই মিলটা বুঝিয়েছেন কবি, এবং যেহেতু এই মিলটি কিন্তু বৃষ্টির কণ্ঠস্বরের সঙ্গে, বৃষ্টির বক্তব্যের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়, তাই কবি এখানে প্যারেনথিসিস ইউজ করেছেন। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল কবিতাটি সম্বন্ধে। একেবারে ভ্যালিডিক্টরি নোটে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিও প্রেজেন্টেশনের ডেসক্রিপশন অংশে তোমরা একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারবে আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা এই কবিতাটির সম্বন্ধে সম্পূর্ণ পেয়ে যাবে। সম্পূর্ণ মেটেরিয়াল বলতে আমি বলতে চাইছি ওয়ার্ড নোটস, প্যারাফ্রেজ, এমসিকিউ টাইপ কোশ্চেন্স, এক্সট্রাক্ট বেসড কোশ্চেন্স, শর্ট কোশ্চেন্স, লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স, ভ্যালু বেসড কোশ্চেন্স, টেক্সট বুক এক্সারসাইজ এবং কবিতাতে ইউজ করা ফিগার্স অফ স্পিচ। এগুলো তোমরা সবই আমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের মতামত এবং তোমাদের জিজ্ঞাসা এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।